স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বেবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কুয়ালালামপুরে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় তার সরকার। বিশ্বজুড়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকৃতির পালকে যুক্ত হলো আরও একটি ডিগ্রি। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় UKM থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের বহু তরুণদের সাহসিকতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। Hundreds of these students and young people gave their lives for a better future. A future where everyone can live with dignity, with freedom from intimidation, discrimination and injustice. এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, 2024 সালের জুলাই ও আগস্ট মাসে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে সংস্কারের কথা উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। বলেন, সুস্পষ্ট লক্ষ্য, বিস্তৃত পরিকল্পনায় এগোচ্ছে সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদের ও UKM এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসুফ উপস্থিত ছিলেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবেন না। নির্বাচন কমিশনের উচিত খেলাপিদের শনাক্ত করা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে আমিও সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু ডিফিকাল্ট। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে, লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের CIB। এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি।
এখন মারামারি করা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। ভালো হবে, আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের খবরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে কিংবা বিদেশি ঋণে নয়, নতুন নতুন বিনিয়োগে গতি পাবে আগামীর অর্থনীতি। There was heavy borrowing from the high street banks. And that's a mismatch. Clearly, the high street banks' deposits are basically mostly on short-term basis. And capital market lending is short-term, long-term basis. So there's a huge mismatch of financial order, and that costs us dearly in our financial sector. টেকসই সংস্কারের জন্যই দ্রুত নির্বাচন প্রয়োজন। অধ্যাদেশ বা রেফারেন্ডামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলে তা হবে জোড়াতালির সংস্কার, যেখানে আশঙ্কা থাকবে ফাঁসিবাদ পুনরুত্থানের। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পিছিয়ে গেলে সংস্কার প্রক্রিয়াও পিছিয়ে যাবে। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যে নতুন বিতর্কে দেশের রাজনীতি, সাথে জুলাই সনদে কোনো ছাড় নয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন হুঁশিয়ারি নির্বাচন নিয়ে তৈরি করেছে নতুন সংশয়। জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আগে সংস্কার নাকি নির্বাচন, নাকি সংস্কারকে স্থায়ী রূপ দিতে দ্রুত সময়ের মধ্যে দরকার নির্বাচন, এমন প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিগলিতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংস্কারকে স্থায়ী রূপ দেয়া প্রয়োজন, আর এজন্যই প্রয়োজন নির্বাচিত সরকারের। একটা নির্বাচিত সরকার আসলে প্রশাসনের যেরকম নেটওয়ার্ক থাকে, রাজনৈতিক দলেরও একেবারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে একটা সামাজিক যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার হবে। তো সেই কারণে আসলে নির্বাচিত সরকারের যেরকম একটা নিয়ন্ত্রণ তৈরি হবে বাংলাদেশে, তো সেইটা আসলে বর্তমান সরকার সেই ক্ষেত্রে কতটুকু সফল হবে যদি এটি নির্বাচন না হয়, তাহলে আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইলে তার আগেই জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে নামবে দলটি, এমন ঘোষণার কথাও শোনা গেছে জামাত নেতাদের মুখে। এটা আমি মনে করি লোক দেখানো, বিরোধিতা যদি করেও থাকে, কারণ অলরেডি তারা বিভিন্ন জায়গায় তাদের ক্যান্ডিডেটকে পরিচয় করিয়ে দিচ্ছে পাবলিকের সামনে। কারণ তারা, আমার মনে হয় না যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমি কোনো কোশ্চিনকালেও মনে করি না আর কি। বুঝছেন, এগুলো মানে এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তবে অনেক বিশ্লেষকই মনে করেন সংস্কারের যে দীর্ঘ কর্মযজ্ঞ, অন্তর্বর্তী সরকারের পক্ষে তা বাস্তবায়ন করা কঠিন। সবকিছুই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে বা করে যেতে পারবে, এইটা ধারণা করা ঠিক না। এগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো একটা পার্লামেন্টের অনুমোদন লাগবে। এইভাবে জোড়াতালি দিয়ে কিছু করলে সেটা বরং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে পরোক্ষভাবে সহায়তা করা হবে। তাহলে কি নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিচ্ছে সরকার, নাকি তা রেখে দেয়া হচ্ছে আগামী নির্বাচিত সরকারের জন্য? বিশ্লেষকরা বলছেন, এমন প্রশ্নে আগামী কিছুদিন উত্তপ্ত থাকবে রাজনৈতিক অঙ্গন। নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তা ছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এমন হুমকিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা দুটি কর্মসূচিতে এসব কথা বলেন তারা।
বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটি। এতে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছেন ভোট হতে দিবেন না। পিআর পদ্ধতির সমালোচনা করে ডাক্তার জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। আজকে মানুষের জন্য আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে, কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। পিআর পদ্ধতির নির্বাচনে দেশের মানুষ এখনো প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। চর্চাটা যদি স্বাধীনতার পর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিজয়নগরে দলের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের আয়োজনে এক সমাবেশে তিনি এই কথা বলেন। জানান, জুলাই ঘোষণাপত্রে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি দলগুলো শর্তহীনভাবে গ্রহণ করেনি। জুলাই সনদের আইনি ভিত্তির উপর নির্বাচন দিতে হবে, জনগণ আর বিতর্কিত নির্বাচন দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমরা নির্বাচন সুষ্ঠু এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। পাশাপাশি নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাতে 7 দফা দাবি পেশ করেন দলটির নেতারা। জানান, ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তাদের দল। ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। তবে প্রশ্ন উঠছে, সেই ইশতেহার বাস্তবায়নে ডাকসুর সক্ষমতা নিয়ে। অনেকে দাবি তুলছেন গঠনতন্ত্র সংস্কারের। তবে ছাত্রদল বলছে যে এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা যুগে যুগে জাতিকে দিয়েছে অসংখ্য সাহসী নেতৃত্ব। দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। তাই ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো, কিন্তু ভোটের মাঠে প্রশ্ন উঠছে ডাকসুর সক্ষমতা নিয়ে। আমার কাছে হচ্ছে ডাকসুর কার্যকারিতা প্রায় নেই বললেই চলে এক প্রকার। সেই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ছাত্র সংসদ এবং প্রশাসন যেন একটা সমঝোতার মাঝে কাজ করতে পারে, আমরা সেরকম একটা পরিবেশই চাই। প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত একটা ডাকসু চাই, যেখানে শিক্ষার্থীদের হাতেই ক্ষমতা থাকবে। ছাত্র নেতাদের মতে গঠনতন্ত্র অনুযায়ী এই শিক্ষার্থী সংসদ অনেকটাই নির্ভরশীল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর। অন্যদিকে বহুমুখী চাপে নাকি ডাকসুর কার্যক্ষমতা কমে যায় অনেকাংশই। আমরা চাইবো যে এই নির্বাচিত ডাকসু এইটার জন্য লড়াই করবে, যেন ডাকসু সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। আগামী দিনে যেন ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্যটা না থাকে। আমরা বলছি যে এইখানে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। ডাকসুকে সেই ডাকসু ডিবেটের জায়গায় নিয়ে যেতে হবে। বর্তমান বাস্তবতায় দাবি উঠছে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের। তবে এবারের ডাকসু আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে বলে মনে করে ছাত্র শিবির। এখানে আসলে প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ আছে, সে প্রতিনিধি তার কথাগুলো বলতে পারবে, ভয়েস রেজ করতে পারবে, বাট সেটাকে আসলে কাজে পরিণত করার যে ক্ষমতা বা সক্ষমতা সেটা আসলে তাদেরকে দেওয়া হয় নাই। 5ই আগস্টের পরে আমরা আসলে কোনো কম্প্রোমাইজের ডাকসু চাই নাই।
কিন্তু এখন পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে আসলে ডাকসু হওয়াটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যে প্রজন্ম এখন বাস করছি, আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছি। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে জানি, ক্ষমতাকে প্রশ্ন করতে জানি। সুতরাং আর কোনো ক্ষমতাসীন দলে আগের মতো ডাকসুকে পুঞ্জীভূত করা আমার কাছে মনে হয় না সম্ভব হবে। ছাত্রদল বলছে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে ডাকসুর প্রেসিডেন্ট খোদ উপাচার্য, যা ডাকসুর কার্যক্ষমতাকে অনেকটাই সীমিত করে দেয়। আমরা বারবার বলে আসছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি হবেন তাকেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই দাবিটি আমলে নেয়নি এবং আমলে না নিয়েই তারা তাদের পুরাতন যে ফর্মুলা সেই ফর্মুলায় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করছে। সেই জায়গা থেকে একটু আশঙ্কা তো থেকেই যায়। ছাত্রদল চেয়েছিলাম সেখানে যেন প্রেসিডেন্টটা, যেহেতু ছাত্রদের ইলেকট্রাল বডি, ছাত্রদের মাধ্যমে যেন একজন প্রতিনিধি সেখানে নির্বাচিত হয়। গঠনতন্ত্র তো অবশ্যই যে ইশতেহার পূরণ, সেই ইশতেহার পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কেননা এখানে আপনার বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে ডাকসু নেতারা আটকে পড়বে এবং সংবিধানের যে ব্যাপক সংস্কার প্রয়োজন সেই সংস্কারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন সভাপতি পদটি ঐতিহ্যগতভাবেই ঢাবি উপাচার্যের। এ বিষয়ে আগেই ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা হয়েছে। ডাকসুর সভাপতি পদ, হ্যাঁ, এটা তো ঐতিহ্যগতভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকে, তাদের সাথে এটা নিয়ে আগে দাম দরবার হয়ে গেছে, সেটা অনুযায়ী চলতেছে। আর ট্রেজারার ঠিক একইভাবে ওটা নিয়ে তাদের সাথে আগে দাম দরবার হয়েছে। বুধবার ভিপি পদে 5 জন সহ মনোনয়নপত্র নিয়েছেন 20 জন, আর এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন। ক্ষমতাসীন দল থেকে শুরু করে নিজের অভ্যন্তরে বারবার হোঁচট খেতে হয়েছে ডাকসুকে। এসবের মাঝেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছে এই ছাত্র সংসদ। এবারে নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ডাকসু পাবার প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারীদের কয়েকজন হিন্দিতে কথা বলছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন এক ব্যক্তি। তার দাবি 24-এর 5 আগস্ট এই ঘটনা ঘটে। বুধবার আশুলিয়ায় 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়। এ বিষয়ে আদেশ 21 আগস্ট। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দেন ট্রাইব্যুনাল। আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে 6 তরুণের নিথর দেহ, যাদের একজন তখনও জীবিত। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন 24-এর 5 আগস্ট আশুলিয়ায় এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার আগের দিন আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে শেষ হলো অভিযোগ গঠনের শুনানি। এ বিষয়ে আদেশ দেয়া হবে 21 আগস্ট। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন আদালত। আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। জুলাই আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় বুধবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদের 3 স্বজন। 1 স্বজন দাবি করেন গুলিবর্ষণকারীদের বেশ কয়েকজন হিন্দিতে কথা বলছিলেন। যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ আয়ও সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন করব। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। বুধবার 20 তারিখ আমরা ধার্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। শেষ মুহূর্তে পতিত শেখ হাসিনার সুরেই কথা বলছেন এনসিপির নেতারা, মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে চট্টগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের সহায়তা দেওয়ার সময় এই কথা বলেন তিনি। বলেন, এখনও মব চলছে, জনগণের সরকার থাকলে প্রতিটি ঘটনায় জনগণের কাছে জবাবদিহি করতে হতো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সহায়তা দেওয়া হয়। উত্তর সাতকানিয়ায় দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা দেওয়া হয়। এখন এনসিপি তারা রাজনৈতিক দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। উজানের ঢলে আবারও অস্বাভাবিক হারে পানি বাড়তে শুরু করেছে নিম্নাঞ্চলে। পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরের অন্তত 40,000 মানুষ পানিবন্দী। এর মধ্যে পাঠদান বন্ধ 13টি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া রাজশাহীতেও ফুলে ফেঁপে উঠছে পদ্মা। এদিকে তিস্তার পানি বেড়ে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে প্লাবিত নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো ও তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তৃতীয় দফায় তিস্তা নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। বুধবার সকালে লালমনিরহাটে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ঘর বাড়ি রাস্তাঘাটে পানি প্রবেশ করে ভোগান্তিতে পড়েছেন মানুষ। পানিবন্দী হয়ে পড়েছে 5,000 পরিবার। তলিয়েছে আমন ক্ষেত ও বীজতলা। যাতায়াত করতে পারি না, দুই পাশে রাস্তায় আমাদের এরকম অবস্থা। হঠাৎ করে আইসে হঠাৎ করে যাই, এরকম পানি সবসময়ের জন্য পানিবন্দী হয়ে আছি আমরা। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। যে বন্যার পানি তিস্তা ব্যারেজে 1 সেন্টিমিটার বিপদসীমার উপরে যাচ্ছে। দ্বিতীয় দফার বন্যার পানি তো এখন পর্যন্ত আমাদের 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের পানিবন্দী এখনো 5 থেকে 600 পরিবার আছে। এদিকে নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী জেলার 5টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। বন্ধ আছে 13টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। গত 2 দিন রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। প্রবাহিত হচ্ছে বিপদসীমার 18.5 সেন্টিমিটার উপর দিয়ে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতোমধ্যেই তলিয়েছে চরাঞ্চল। হঠাৎ পানি বাড়িয়ে পানি এসে আমাদের সব ডুবে গেছে। ছেলে মানুষ কাজকর্ম করতে যেতে পারছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে কাজকর্ম না করলে খাওয়া দাওয়া তো কষ্ট হবে। আমরা মনে করেন বাড়াইতে পারছি না, কোথাও যাইতে পারছি না, না পেরে মানুষের বাড়ি আছড়াই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। ভাঙন প্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। নদীর যে পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছিল স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছিল জনগণের সেফটি, দুটারই একটা আপনার কনসার্নিং বিষয়। আগামী 2-1 দিন পানি আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বৈশ্বিক হালাল পণ্যের বিশাল বাজারে ঢুকতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়ে 2 দেশের মধ্যে একটি বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার প্রায় 3 লাখ কোটি ডলারের, যা 2030 সালের মধ্যে 5 লাখ কোটি ডলারে পৌঁছাতে পারে। মালয়েশিয়ায় 14টির বেশি হালাল শিল্প পার্ক রয়েছে। এই ধরনের পার্ক স্থাপনে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভ এবং শেখ হাসিনা সরকারের পতনের পর মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2024 সালের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মত প্রকাশের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতির উন্নতি হয়। নতুন সরকার নিখোঁজের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের
অনেক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে উদ্বেগ এখনো রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সালে ১.৫ শতাধিক দেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে উঠে এসেছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। প্রতিবেদন বলছে, মিয়ানমারে আটক ব্যক্তিদের ওপর ইলেকট্রিক শক, সংঘবদ্ধ ধর্ষণ, আগুনে পোড়ানো সহ নানাভাবে নিষ্ঠুরতা চালানো হয়েছে। ভারতের চিত্রও একই। দেশটির মণিপুরে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘাতে ঘটেছে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ। পাকিস্তানের বেলুচিস্তানে নিখোঁজ ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা ২০২৩ সালের তুলনায় বেড়েছে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এবারে খেলার সংবাদ। এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ জনের স্কোয়াডও সাজিয়েছে বাফুফে, তবে তা এখনও প্রকাশ করা হয়নি। জাতীয় দলের টিম ম্যানেজার আমিন খান জানান, প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে হামজা চৌধুরীকে, খেলতে পারছেন না সমিত সোম। দেশের ফুটবলে নতুন রূপ দিয়েছে হামজা সমিতরা, সাথে ফাহমিদুলের সংযুক্তি প্রত্যাশার চাপ বাড়িয়েছে বহুগুণ। ঘরের মাটিতে সিঙ্গাপুরের সাথে প্রাণপণ লড়েও জিততে পারেনি লাল সবুজরা। এখন টার্গেট হংকং। অক্টোবরে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে নেপালের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে ক্যাম্প শুরু করেছে জাতীয় ফুটবল দল। ২৪ জনের স্কোয়াড সাজিয়েছে বাফুফে, সেখানে নেই সমিত সোম, কারণ ক্লাব থেকে এই ম্যাচের জন্য ছাড় পাবেন না সমিত। তবে হামজার মাঠে নামার সম্ভাবনা দেখছেন টিম ম্যানেজার আমির খান। সমিত সময়কেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আসলে তো ওই সময়ের খেলা ও ছাড়বে না, ক্লাবটা জানিয়েছে। আমরা কিন্তু হামজাকেও রেখেছি, যদি কোনো রকম পাওয়া যায় তার ওখান থেকে, সেও জয়েন করার একটা আছে। ২৪ জনের স্কোয়াড এখনো প্রকাশ্যে আনেনি বাফুফে, কিন্তু কেন? এমন প্রশ্নে আমিন খান জানান, এখনো ক্লাবগুলোর দলবদল চলছে, সে কারণেই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাফুফে। এখন যে ২৪ জনের স্কোয়াডে আমাদের এখন দলবদল চলমান আছে, এই ১৪ জন কিন্তু এখন পর্যন্ত যে কয়জন হয়েছে আবহাওয়ার এটা কিন্তু আমরা জানতেছি, বাদ বাকি কিন্তু এখনো ওই রকমভাবে পাবলিশড হয় নাই ক্লাব থেকেও যে আমাদের এটা অফিসিয়ালি আমাদের। বুধবার ৬ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।